নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গৃহযুদ্ধ চরমে উঠেছে। তিনজনের কথা বলি। প্রথমে ডাক্তার শান্তনু সেন মুখপাত্র ছিলেন, রাজ্যসভা সাংসদ ছিলেন। তার স্ত্রী এখনো কাউন্সিলর, ডক্টর শান্তনু সেন আরজিকরের প্রাক্তনী, তার কন্যাও আরজিকরে পড়ে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মমতা সঠিক তথ্য জানেন না বা তাকে জানানো হচ্ছে না। তার পরিষ্কার বক্তব্য, আমি বক্তব্যটা পড়ে শোনাচ্ছি, সম্ভবত এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরজিকর ইস্যুতে কাল পর্যন্ত যা বলার বলেছি, আর কিছু বলবো না। মুখপাত্র হিসাবে দলকে ডিফেন্ড করে এসেছি, কিন্তু এক্ষেত্রে রয়েছে আমার বিবেকের তাড়না। দলের কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন আমি দলের হয়ে কাজ করছি না। তারা বলছেন আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি। আমি আরজিকরের প্রাক্তনী, আমার মেয়ে সেখানে পড়ে। আরজিকর মেডিকেল এডুকেশন গত কয়েক বছর ধরে রসাতলে গেছে। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়, উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়। তাদের খুশি রাখলে অনার্স পাওয়া যায়, না হলে ফেল করতে হয়। আমার মেয়ের সঙ্গেও এরকম হয়েছে। শান্তনুবাবুর বিলম্বিত বোধোদয়, এখন বোধহয় বিক্ষোভের আঁচটা তার হেসেলে লেগেছে। তাই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়েছেন ব্যাকুল পিতা। দেরিতে হলেও ঘুম ভেঙেছে ভালো। শান্তনু সেনের একটা পরিচয় আছে, যে পরিচয়ে ওনাকে লোকে ডাকে, কি এক সেন বলে। তো সেটা শান্তনুবাবু জানেন, তার অনুগামীরাও জানেন। বড়নগরে বাই ইলেকশনে ইচ্ছা ছিল টিকিট পাওয়ার, সেই স্বাদ পূরণ হয়নি, আর পাবেন বলে মনে হয় না। এখন ওই সেন ইমেজ, কি একটা সেন বলে না, শান্তনু সেনকে শান্তনু সেন বলে অনেকে ডাকেন না, সামথিং সেন বলে ডাকেন। আমি আর সেটা বললাম না। সেই সামথিং সেন ইমেজটা পাল্টাবার জন্যই কি তার এই বিলম্বিত বোধোদয়? তিনি ডাক্তার দরদি, তিনি চিকিৎসক দরদি, এতদিন বাদে তার মনে পড়লো আরজিকর হসপিটাল যে ঘুঘুর বাসা তিনি জানতেন না? তিনি তো আরজিকরের সর্বেসর্বা ছিলেন এক সময়। এখন সেই প্রভাব না থাকায় কি ক্ষোভের জ্বালা মুখ খুলে দিচ্ছেন? বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনাদেরও বিবেক জাগে, নাকি এটাও আবার কোনো কুশলী রাজনীতিকের নতুন যাত্রা পথে চলার ইঙ্গিত। দুই, সুখেন্দু শেখর রায়, তাকে আমি অনেকদিন ধরে চিনি, বুলুদা নামে পরিচিত। উনি দিল্লিতে বিশ্বম্বর দাস মার্গে থাকেন। একসময় আমি ওইসব অঞ্চলে খুব যেতাম, জানেন। সেটা তখন আমি যা সাংবাদিকতায় এসেছি, ভালো করে কাজও করি না, পড়াশোনাই করি। 95-96 সালের কথা, তখন নরসিমা রাও কেন্দ্রের ক্ষমতায়। ওই বিশ্বম্বর দাস মার্গে আসলাম শের খান, দিলীপ সিং ভুরিয়া, সম্ভবত অর্জুন সিংও থাকতেন। ওরা ছিল বিক্ষুব্ধ রাজনীতির আঁতুর ঘর। একজন আমায় বললেন, আরে সুকেন্দ্রনাথ তো ওখানেই বাংলোতে থাকেন। আমি বললাম, ও তাহলে বোধহয় ছোঁয়াচে রোগ, তো ওনার আবার বিক্ষুব্ধ রাজনীতি করার ছোঁয়া লেগেছে। আসলে সুখেন্দু শেখর রায়ের এখন একটু গুরুত্বটা কমে গেছে। আগে দিল্লিতে কোনো মিটিং টিটিং হলে, অন্যান্য দলের লোকজন আসলে সুখেন্দু শেখর রায়ের বাড়িতে লনে ম্যারাপ বেঁধে সব হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করতেন। এখন সেই দায়িত্বটা ডেরেক নিয়ে নিয়েছেন, সুদীপদার বাড়িতেও হয়। তো সুখেন্দু শেখর রায় একটু গুরুত্ব কমে গেছে এই ভাবটা করছেন। তাই এই রকম হঠাৎ করে নিজের বাড়ির সামনে বসে পড়লেন। এত দেরিতে বিবেক জাগলে হয়? বাড়ির সামনে বসে পড়ে একটু বিদ্রোহের ঝান্ডা ওড়ালেন, দেখো আমি প্রতিবাদী হয়েছি বলে দলকে বার্তা দিলেন, আবার আমাকে একটু গুরুত্ব ফিরিয়ে দাও। এদের এইসব বিবেক জাগ্রত হওয়ার খুব একটা গুরুত্ব নেই। গুরুত্ব আছে রাজনীতির সাপ লুডোর খেলায়। কুণাল ঘোষ রাতের কলকাতা মেয়েরা দখল নেবে এইসব নিয়ে পোস্ট করেছেন।
ঠিক আছে, কুণাল বাবু বলেন, কুণাল বাবু বলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তিনি এমন ভাবে কথাগুলো বলেন, সচেতন ভাবেই বলেন, যারা তৃণমূল বিরোধী জনতা কুণাল বাবুর কথা শুনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের ক্ষোভটা বাড়ে। একজন আমায় বললেন, দেখো কুণাল বাবু ছোট বাবুর ঘনিষ্ঠ, ছোট বাবুর দেখানো পথেই তিনি রাজনীতি করেন, যা বলার ছোট বাবুর সাথে পরামর্শ করেই বলেন। তিনি একটা কনক্লুশন ড্র করলেন যে কুণাল বাবু এইভাবে বলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনতার যে অংশের ক্ষোভ আছে সেই ক্ষোভকে আর একটু উস্কে দেন। শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল, যদিও ফিরহাদ হাকিমের সঙ্গেও তুমি সম্পর্ক ভালো রেখেই চলেন, সবার সঙ্গে সম্পর্ক রাখেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তার উত্থান। সুখেন্দু শেখর রায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আর কুণাল ঘোষ সবাই জানেন, অভিষেক তাকে যা করতে বলেন কুণাল ঘোষ বিনা বাক্য ব্যয়ে তাই করেন। অর্থাৎ এই যে কুণাল বাবু বাজে দুজন যাদের হঠাৎ বিবেক জাগ্রত হলো, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সাথী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, তাদের এখনো বিবেক জাগ্রত হয়নি। যে বিবেকটা জাগ্রত হয়েছে সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনের। তারা কিন্তু ওই বিবেক জাগ্রত হওয়ার জন্য কেউ অবস্থানেও বসেনি, কেউ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভের জ্বালামুখও খুলে দেননি। তারা দলনেত্রীর পাশে আছেন, দলনেত্রী যা বলছেন বিনা বাক্য ব্যয়ে সেই মতকেই সমর্থন করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গীরা মমতার সঙ্গেই আছে। কিন্তু এয়ার অ্যাপারেন্টের সঙ্গে যাদের রাজনৈতিক ঘনিষ্ঠতা আছে, those who are lurking in the background and flaunting their proximity to heir apparent, তারাই কিন্তু এই বিদ্রোহ, এই বিবেকের ধ্বজাটা তুলে ধরছেন, গৃহযুদ্ধ নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি সামলাতে পারছেন না, তার জন্য সরকার ডিসক্রেডিটেড হচ্ছে, সরকার বদনামের ভাগী হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের জন্য, পুলিশ মন্ত্রকের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও বটে, স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। এই যে বিদ্রোহীরা, এয়ার অ্যাপারেন্টের ঘনিষ্ঠরা, এই বিষয়গুলোই কিন্তু হাইলাইট করছেন। আরজি কর, স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থতা, মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য না যাওয়া। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বুলুবাবুরও তাই বক্তব্য। আর দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে পোস্ট করেছিলেন। এটা পুলিশের দিকেই আঙুল, পুলিশের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, হেলথ মিনিস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে নিশানা কোন কোন দপ্তর? স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তার মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ঘুরিয়ে নিশানাটা মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বিরোধীরা তো করবেই, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবে। সমস্ত বিরোধী দলই এই ধরনের ঘটনা ঘটলে শাসকের এবং শাসক দলের সর্বোচ্চ নেতা বা নেত্রীর পদত্যাগ চান। কিন্তু যখন দলের ভিতর থেকেই স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং হচ্ছে, হয়তো আগামী দিনে আরো বেশি করে হবে আমার অনুমান, তখন কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই প্রশ্নগুলো দলের মধ্যে থেকে যারা তুলছেন তারা ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছেন। দেখুন, 2026-এর এই 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য, 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য, এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং কৃতিত্ব আছে। অস্বীকার করলে সেটা সত্যের অপলাপ হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হয়নি। মনে করুন নির্বাচনের ফল ঘোষণার দিন অভিষেককে পাশে
নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলের নেতা করলেন মমতা। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের টিকিট পান, অভিষেক চাননি, তাদের ওই প্রচারেও যাননি। যখন সুব্রত বক্সী আবেগ তাড়িত হয়ে অভিষেকের কথা বলতে শুরু করেছিলেন, মমতা বলেছিলেন টিম গেম, ইন্ডিভিজুয়ালের ক্রেডিট দেওয়ার কি আছে। কিন্তু বাস্তব হলো তৃণমূলের সাংগঠনিক দেখভাল, নির্বাচনের স্ট্র্যাটেজি, আইপ্যাকের সঙ্গে নিরন্তর যোগাযোগ সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। তার রাজনীতিকে আপনি সমর্থন না করতে পারেন, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দক্ষতার পরিচয় রেখেছেন। কিন্তু তাকে গাজর ঝুলিয়ে বলা হচ্ছে যে এনডিএ সরকার পড়ে যাবে, এনডিএ সরকার আসবে, তুমি কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে। প্রথম কথা, এনডিএ সরকার পড়বে না, যদির কথা নদীর পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল উপমুখ্যমন্ত্রী হওয়ার। তার ঘনিষ্ঠ মহলও চাইছিল যে সরকারে একটা নতুন রক্ত সঞ্চালনের জন্য, ঝাঁকুনি দেওয়ার জন্য অভিষেককে মন্ত্রিসভায় আনা হোক। মমতা রাজি নন। তার আশঙ্কা অভিষেক একবার মন্ত্রিসভায় ঢুকলে পরে প্রকৃত ক্ষমতা অভিষেকের হাতে চলে যাবে। এখন অভিষেক প্রশাসনিক আধিকারিকদের তো সেভাবে নির্দেশ দিতে পারেন না, তাদের তলব করতে পারেন না, সরকারিভাবে পারেন না। কিন্তু যেই তিনি ক্যাবিনেটে গেলেন, ধরুন উপমুখ্যমন্ত্রী হলেন, তিনি ডিজি, কমিশনার, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে তলব করতে পারবেন। এবং তাকে ঘিরে তৃণমূলের মধ্যে একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুকনো নমস্কার জানিয়ে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ভিড়ে যাবেন। আস্তে আস্তে ক্ষমতার হ্রাস মমতার হাত থেকে আলগা হবে, সেটা মমতা জানেন। তাই নিজের এয়ার অ্যাপারেন্ট প্রিয় ভাইপো তাকেও মন্ত্রিসভায় তিনি সামিল করেন। এবং অভিষেক স্বভাবতই একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, এবং তার ঘনিষ্ঠরাও চাইছেন যে তিনি মন্ত্রিসভায় গিয়ে হাল ধরুন। মনে আছে পার্থ ভৌমিক, যিনি এখন সাংসদ, তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যা যা দুর্নীতির অভিযোগ হয়েছে তা 2021 পর্যন্ত, তারপরে আর কিছু হয়নি। মানে 21-এর পর থেকে কিন্তু অভিষেক দল সংগঠনে প্রভাব বিস্তার করেছেন। আর যা দুর্নীতি যারা করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সাথী। তার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে কেন পড়বে? দেখুন, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে অভিষেক অনুগতদের এই যে বিদ্রোহ, এই যে বঙ্কিম কটাক্ষ, এটাও কিন্তু দলের অভ্যন্তরে চলা গৃহযুদ্ধেরই ফল। আর দুগ্ধ পাত্রে গোচনা ফেলে দিয়েছেন রাহুল গান্ধী, কাটা ঘায়ে নুনের ছিটে। কদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, রাহুল গান্ধী তো বলেই দিলেন যে দোষীদের বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন, ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে তাদের অতটা তৎপরতা নেই। তারপরে তিনি নির্ভয়া কাণ্ডের প্রেক্ষিতে বলেছেন সবাই মিলে আলোচনা করে একটা কিছু বার করতে হবে, এই অত্যাচার সহ্য করা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে ঠকবার, যেখানে খোঁচা দেবার, তিনি দিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে বসন্তের কোকিল বলেছিলেন। রাহুলের রাজনৈতিক উত্থানকে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। তার অভিযোগ রাহুল বাম সঙ্গ বেশি পছন্দ করেন, যদিও বামেরা দুর্বল। রাহুল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য করলেও রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা বিশ্বাস করেন বলে মনে হয় না। যদি খুব একটা বিশ্বাস করতেন তাহলে এত কঠোর ভাষায় তিনি বার্তা দিতেন না। তৃণমূলের আশা ছিল 2026-এর নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে এমন একজন আসবেন যিনি তৃণমূলের কথায় উঠবেন, তৃণমূলের কথায় বসবেন। কিন্তু এখনো পর্যন্ত যা ইঙ্গিত, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কম। অর্থাৎ তৃণমূলের রবার স্ট্যাম্প কাউকে প্রদেশ সভাপতি পদে বসাবে না কংগ্রেস হাইকমান্ড। তাই রাহুল গান্ধীর মমতার সমালোচনা, অদ্ভুতভাবে চুপ শরদ পাওয়ার, অদ্ভুতভাবে চুপ তেজস্বী, অদ্ভুতভাবে চুপ অখিলেশ, অদ্ভুতভাবে চুপ স্টালিন, হেমন্ত সোরেন,
আপের লোকজন, অন্য কোথাও হতো, গুজরাটে হতো, উত্তরপ্রদেশে হতো, সংসদীয় প্রতিনিধি দল চলে যেত, টুইটের বন্যা বয়ে যেত, দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতেন, এখানে চটি চাটা বুদ্ধিজীবীগুলো নেমে পড়তো, স্বাক্ষর সংগ্রহ চলতো, কবির সুমন গান লিখে ফেলতেন। তা কবির সুমনের লেখনী এখন স্তব্ধ কেন আরজি কর নিয়ে? বাংলাদেশের ছেলেদের আন্দোলনের পর তিনি লাল সালাম জানিয়ে গান লিখলেন, আর আরজি করে হতভাগিনীকে খুন করা হলো, তখন কবির সুমনের কলম থেকে আর কালি বেরোচ্ছে না। আমি তো রাহুলকে প্রশংসাই করব, অন্তত সাহস করে সত্যি প্রশ্নটা রাহুল গান্ধী তুলতে পেরেছেন। আগামী দিনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে তিক্ত হবে আরজি করের ঘটনার পর কংগ্রেসের প্রতিক্রিয়া থেকে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আর তৃণমূলের এই গৃহযুদ্ধ আগামী দিনে কোন চেহারা নেয়, দলের ভাঙনকে ত্বরান্বিত করে, এ প্রশ্নগুলো উঠবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভায় সামিল করার জন্য, কিন্তু মমতা রাজি নন। তিনি ক্ষমতার 1% নিজের হাত থেকে ছাড়তে রাজি নন, সেটা যতই তার এয়ার অ্যাপারেন্ট হন না কেন। এই প্রতিবেদন শেষ করব একটা কবিতা দিয়ে, লিখেছেন ডাক্তার অর্পণ চক্রবর্তী। আর ফিরিস না এই বাংলায়, কবিতাটার নাম। দোহাই মেয়ে, আর ফিরিস না এই বাংলায়, শঙ্খচিল নয় শকুনের দল, বসে আছে হেথায়, উরুর ভাঁজে খুঁটে খাবে তাই। দোহাই মেয়ে, আর ফিরিস না এই বাংলায়, ধানসিঁড়ি নয় নর্তমার কীট, দুর্গন্ধ ছড়ায়, আরতি হেথায় কণ্ঠ হারায়। দোহাই মেয়ে, আর ফিরিস না এই বাংলায়, লাল ঘুঙুর নয় শোনিত অন্তর্বাস, বাবা মাকে মনে করায়, খুকু যেন আর না জন্মায়। ডাক্তার অর্পণ চক্রবর্তী এটা লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া এই কটি লাইন।